আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অবরুদ্ধ নিশীথ, লেখিকা তেজস্মিতা মুর্তজা, পর্ব ১২, কণ্ঠ আমি সাদিয়া। না, দেখিনি। ওরা মুখোশ পরেছিল, আর চিনলেই বা কি? যাবার সময় অস্ত্র দেখায় খুব ভালো করে সাবধান করে গেল, আর আমরা সাবধান হয়ে গেলাম। একবার সাবধান না হয়ে হারাই গেছে একটা। অন্তু বুঝল না শেষ কথাটা। চাঁদনি কি আখির মেজো ভাইয়ের কথা বলেছে, যে ক্যান্সারে মারা গেছে? এখানেও এক রহস্য রইল। চেয়ে রইল ক্ষণকাল চাঁদনির নির্বিকার মুখটার দিকে। অসীম ধৈর্য আর বুঝ মেয়েটির। এমন নিম্নবিত্ত পরিবারের এত শীতল মস্তিষ্কের একটা বউ। তার চোখের চাহনি, কথা বলার ধরন, মুখের ভঙ্গিমা সবই যেন অসাধারণ, একটুও সাধারণ নয়। সেদিন শাশুড়িকে যেভাবে বুকে জড়িয়ে থামাচ্ছিল, সে এক বিরল দৃশ্য। আজও কেমন অন্তুর শক্তিময়ী লাগছে এই মেয়েটাকে। প্রথম সাক্ষাতে কেমন নির্দ্বিধায় কথা বলছে ওর সঙ্গে, একটু ইতস্তত বা অপ্রস্তুত নয় যেন। মার্জিয়া কি এমন হতে পারতো না? অন্তু জিজ্ঞেস করলো, আপনি লেখাপড়া জানেন? চোখ তুলে তাকায় চাঁদনি। এসএসসি পাশ করেছিলাম। মুখ খুললে না তুমি? দেখলাম না তো তোমায়। অন্তুর নেকাবটা খুলল অল্প একটু। বেজায় মায়াবতী দেখতে অন্তু। সবচেয়ে বেশি মায়া লেপ্টে আছে ঘন পাপড়িওয়ালা চোখে। চোখের মণি কুচকুচে কালো, তাতে মুক্ত দানার ন্যায় ভাসছে আলোর প্রতিচ্ছবির বিন্দু রেখা। এক দেখায় আটকে যাবার মতো সুন্দর মেয়েটা। কালো নেকাবের প্রান্ত এসে ঠেকেছে ফর্সা কপালটার উপর, থুতনিটুকুও বের হয়নি। কালো পর্দার আবরণের বেদে ঝিরিঝিরে মোহনীয় চেহারা। চাঁদনি কিছুক্ষণ অন্তুর নত মুখের দিকে চেয়ে থেকে বলল, খুব সুন্দর তুমি, আপনার কাছে হেরে যাব। দুজনেই হাসলো। গেটে শব্দ হলো। অন্তু দ্রুত মুখে নেকাব পরে নিল। সোহেল ঘরের দরজায় এসে থেমে গেল। তার চোখে মুখে কৌতূহল। অন্তু সোহেলের অপ্রস্তুত অবস্থা দেখে নিজেই বলল, ভাই, আমি অন্তু, ভার্সিটিতে পড়ি। ভাবির সঙ্গে এমনি দেখা করতে এসেছিলাম, আপনি ভেতরে আসেন। সোহেল ঢুকলো না। দু কদম পিছিয়ে হাত দিয়ে বাধা দেবার মতো করে বলল, বসো তুমি, কথা কও, আমি পরে আসব। বসো বসো। অন্তুর ভালো লাগছিল এই বাড়িতে। সে বলল, আপনি আসেন, আমি বেরিয়ে যাচ্ছিলাম। অন্তু গিয়ে কান্নারত অভাগী মায়ের পাশে মেঝেতে বসে পড়ল। হাতটা চেপে ধরে বলল, চেনেন আমায়? চিনলেন সালমা অন্তুকে? ভার্সিটিতে কমন রুমে দেখেছেন বহুবার। আপনি এভাবে কাঁদছেন কেন? ক্লাব ঘরেও পৌঁছাচ্ছে নিশ্চয়ই আপনার কান্নার স্বর। পৈশাচিক আনন্দ দিচ্ছে ওদের আপনার এই আর্তনাদ। নিজের দুর্বলতা অন্তত শত্রুর কাছে প্রকাশ করতে নেই। মুখে হাত চেপে কেঁদে উঠলেন সালমা। যখন কেউ কষ্ট দেবার লক্ষ্য কষ্ট দেয়, তখন একদম উচিত নয় কষ্ট পাওয়াটা তাদের দেখানো। হয় সেই পরিমাণ সেইভাবে ফিরিয়ে দিতে হয়, অথবা চুপ থাকতে হয়, অন্তত তাদের সামনে। সালমা খালা অন্তুর এই ভারী কথা বুঝলেন কি না কে জানে। বললেন, কিন্তু ওরা তো করে নাই কিছু। অন্তু জানালার দিকে তাকিয়ে বলল, নিজেকে সান্ত্বনা দিচ্ছেন? সালমা কান্না সামলালেন। এরপর বললেন, ওরা কিছু করে নাই অন্তু। কেডা করছে আল্লাহ মাহবুদ জানে। ওই পুলিশেরা আমার বেটির লাশটা দিতেছে না কেন? আবার কই নিয়া গেছে আমার বেটিরে? আমার বিচার লাগবো না। ওরা রাজনীতি করে, শক্তিশালী সব। আমার বিচার লাগবো না, কিছু লাগবো না আমার। আমি চলে যাব এখান থেকে, বহু দূরে যাব। আমার মেয়েটারে ওই পুলিশ আবার জানি কই নিয়ে গেছে। কথা ধরল অন্তু। কারা রাজনীতি করে? এই তো বললেন ওরা কিছু করেনি। তার মনে হলো সে বোধ হয় টেনে হিঁচড়ে জয়কে সে এসবের পেছনে দাঁড় করাতে চাইছে। তার সঙ্গে সেদিন খারাপ আচরণ করেছিল বলে জয় বারবার অপরাধীর জায়গায় নজরে আসছে। কিন্তু এটা ঠিক না। ভেতরের উকিল মস্তিষ্কটা ধমকালো অন্তুকে। ক্লাবঘর পার হওয়ার সময় আর চোখে তাকালো সেই দিকে। বুকে একটা চাপা উত্তেজনা কাজ করছে। তাকে চিনে ফেলার মতো কেউ যদি এখানে ক্লাবে থাকে, কোনো তামাশা না হয়ে যায় এখন। যদি জয়ই দেখে ফেলে। ক্লাব ঘরের সামনে বড় পোস্টারে কাউন্সিলর হুমায়ুন পাটোয়ারির ছবি টাঙানো। পাশেই আর এক পোস্টারে তার ছেলে হামজার ছবি।
এবার ক্যারাম বোর্ডের সামনে ছেলেরা দাঁড়িয়ে আছে। এটা আর চোখে নজরে এলো, আর ভুলেও তাকালো না সেই দিকে। সন্ধ্যার বেশি বাকি নেই। দুনিয়াতে সর্বোচ্চ জঘন্য শব্দের মধ্যে সেরা জঘন্য হলো অ্যালার্মের শব্দ। ঘুম ভাঙল জয়ের। ফোনের অ্যালার্ম তখনও বাজছে। উপর হয়েছিল, চিত হয়ে শুয়ে বকল, সেটা ভাঙা অ্যালার্ম ঘড়ি, বালটা বাজতেই আছে। সমন্দির ছেলের ঘড়ি আমার। আমি উঠতেছি, হে এইবার অফ যা। ঘড়িটারে ভাঙতে পারলে ভালো লাগতো, ভাঙলো না। টাকার ঘা কলিজায়। মুখে চোখে পানি দিয়ে আসার পরেও জিমুনিটা ছাড়ছিল না। প্রথমে ঝুড়িতে, পরে একে একে সম্ভাব্য সকল আসবাবে কাঙ্ক্ষিত শার্টটা খুঁজলো, পেল না। চিৎকার করতে করতে বেরিয়ে এলো ঘর থেকে, মাম্মি ও! শতালো নানির মেয়ে কাজের মহিলাকে জিজ্ঞেস করলো, সেই শালির চেংড়ি কই? বেরিয়ে এসে দাঁড়ালেন শাহানা। কি সমস্যা? ষাঁড়ের মতন গলা ফাটতেছিস কেন? এই বাড়ির বেটা ছেলেদের জন্মগত বদরোগ এই। জয়ের দাঁত খিসে উঠল। আমার শার্ট ধোয়া হয়নি কোন সুখে? কার বালডা পরবো আমি এখন? তোর শার্টের খুব আকাল হইছে। আলমারি খুললে ছোটোখাটো একটা শার্টের গোডাউনের খোঁজ পাওয়া যাবে। বাদর, সব সময় তোমার শার্টের পেছনেই তো দৌড়াই আমি। আর কোনো কাজ নেই বাড়িতে? অন্যটা পরে বের হওয়া যেত না? জয় মুখ খুলতে গিয়েও নিয়ন্ত্রণ করলো নিজেকে। তার মুখ খুললে বকা ছাড়া কিছুই আসার সম্ভাবনা নেই। মামিকে সামনাসামনি বকা ঠিক না। এরপর কথা বলতে গিয়েও ওই খ্যাপা স্বরই এলো, তো একটা বের করে দাও সেই গোডাউন থেকে, পরে বের হই। তোমাদের মতো তো হুদাই ঘরে বসে থাকি না আমি, কাজ আছে। উঠতে দেরি হয়ে গেছে, আবার শার্টের বাড়া নিয়ে রঙ্গ করতেছি আরও আধা ঘন্টা। তরু বেরিয়ে এসে দাঁড়ালো সেন্টার রুমের একপাশে। জয় ওর দিকে ফিরল, কঠিন স্বরে আদেশ করলো, তরু। আরে হো সিস্টার, ইউ আর স্টিল জীবিত নাও? ভালোই হলো। আমার একটা শার্ট বের করে দে, যা কুইক। জয়ের ঘরে ঢুকলেই পুরুষালী একটা গন্ধ পাওয়া যায়। মাতাল মাতাল লাগে তরুর। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।